আপা কেমন আছেন? আমি ফরমাল ভাবে আসলে এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করতে চাই না কখনোই। কারণ কানেক্টিং কমিউনিটি আমাদের বাংলা নিউজ নেটওয়ার্কের একটা বিশেষ আয়োজন বলতে পারেন, যেটা আমি কন্ডাক্ট করছি। আমার প্রিয় মানুষদের সাথেই কথা বলার চেষ্টা করছি, যারা আসলে কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে জড়িত। তো শামীম আজাদ আপাকে নতুন করে আমার কমিউনিটির মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই জানে যে শামীম আপা একজন কবি, একজন গল্পকার বলবো না, গল্প কথক বলবো, সেটা নিয়েও আমার একটা বড় সন্দেহ আছে। এবং সাহিত্যের কোন শাখায় না লিখেছে, তার চাইতে বড় কথা হচ্ছে আপা সবসময় অ্যাক্টিভিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে। সেই জায়গা থেকে মানে আজকের এই দিনটি আমরা ডিসেম্বর মাসে আছি এবং আজকে একটা বিশেষ দিনও বলতে গেলে, বিশেষ করে নারী মুক্তির জায়গা থেকে সব মিলিয়ে শামীম আজাদ আপা, আপনি কি দিয়ে শুরু করতে চান আজকের কথা? শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই। অনেক সেটা বড় তো একটা সেটা তো শুভেচ্ছা। পাবোই, আমরা সবাই পাবো, যে আমরা জানি এত যে বড় শামীম একটা শুভেচ্ছা এই কারণে যে এটা আমাদের বিজয়ের মাস। বিশ্ব মানচিত্রে বিশ্ব মানবের মনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অর্জন যে মুক্তিযুদ্ধ, তার বিজয় ঘটেছিল 16ই ডিসেম্বর। আমাদের বিজয় দিবস এগিয়ে আসছে, তো এটাকে আমরা বিজয়ের মাস বলি। সুতরাং বিজয়ের মাসের শুভেচ্ছা। দ্বিতীয় হচ্ছে বিজয় মাসে, বিজয় মাস কেন্দ্রিক যে বহির্বিশ্বে যে ফুলের জন্ম নিয়েছিল সেটি হচ্ছে বিজয় ফুল। সেই বিজয় ফুলেরও কার্যক্রমে এই সময়ে এত রমরমা থাকে, এবং এখন তো দেশে এবং বিশ্বের নানান স্থানেও এটা হচ্ছে। তো সেই বিজয় ফুলেরও শুভেচ্ছা। এখন 3 নম্বর যে কথাটি, সেটি হচ্ছে আমার সত্তার পরিচয়। আমি একজন নারী, বাংলাদেশে বড় হওয়া নারী, মুক্তিযুদ্ধের উপলব্ধিতে বড় হওয়া নারী, বাংলাদেশের শিল্প সংস্কৃতির আবহে বড় হয়ে ওঠা নারী। নারী হয়েছি যখন, একটা পর্যায়ে দেশ ছেড়ে বিদেশে চলে এসেছি। আমার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে যা এসেছে তা হচ্ছে বাংলাদেশের একজন নারীর আত্মপরিচয়, গর্বের পরিচয়। এবং সেই জন্য আমরা যার প্রতি তাকাই, যার কথা মনে করি, তিনি বেগম রোকেয়া। আজ তার জন্মদিন। তার চরণে পুষ্প দিয়ে আমি আসলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক এইখান থেকেই যদি আমি শুরু করতে চাই, যে তার চরণে যে পুষ্প আপনি দিলেন এবং সেইটা একটা অনুপ্রেরণাও বটে। আপনি খুব খুব তরুণ অবস্থায় যদি ফিরে যাই আজকে থেকে, মানে আপনি যখন সদ্য কিশোরী তখন থেকেই আপনি লেখালেখির শুরু করেছেন। প্রায় ৫০ সেরও বেশি, মানে ৫৩ বছরেরও বেশি সময় ধরে আপনি লিখছেন। লেখার মধ্যে যেমন কবিতা দিয়ে শুরু, কিন্তু বিভিন্ন শাখায় লিখেছেন। জীবনের বাকবদল ঘটেছে আপনার। লেখার কি বাকবদল ঘটেছে? কোথায়? মানে একজন, এটা খুব একটা ক্লিশে কথা, তবুও উত্তরটা একই, যে লেখক হই, কবি হই, একজন সামাজিক মানুষ, একজন কমিউনিটির মানুষ। এটি কমিউনিটির উপর দিয়ে যা যায় সেটা আমার উপর দিয়েও গেছে। তবে আমার ব্যাপারে আলাদা একটা ঘটনা, মানে একটু বিরলই, সব নারী এত সুযোগ পান না। আমি দেশ থেকে যে পরিচিতি নিয়ে এসেছি, তারপর বিভিন্ন জায়গায় গেছি। বলতে গেলে প্রথম কথাটাই হলো যে মফস্বলের একজন, মানে লিখতে যখন শুরু করেছি, একটা ছোট একটা মেয়ে, মফস্বল থেকে রাজধানী শহরে গেছি। রাজধানী শহর ঢাকায় বসে যাদের সঙ্গে কাজ করেছি, যেখানে কাজ করেছি, সেগুলো খুব উল্লেখযোগ্য জায়গা। তারপরে কিন্তু চলে এসেছি বিশ্বের অন্যতম রাজধানী লন্ডনে, সেখানে এসেছি। তো প্রত্যেক জায়গায় এই কমিউনিটি বলি আর মানুষ বলি, এদের প্রয়োজন, চাহিদা, উপলব্ধি, এদের ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গতি রেখে রেখে এটাকে বাকবদলই বলুন, আর যদি বলুন যে আমার লেখার বিষয়বস্তু বদলেছে, সেটাও বলতে পারেন। তবে কথা হলো, আমি গল্প, কবিতা, উপন্যাস, নাটক, গল্প বলা এবং প্রবন্ধ, সব সাহিত্যের সবগুলো শাখায় কাজ করেছি। অনেক সময় দেখেছি যে
একদম ডাক্তারের কাছে যায় না, এদেশে বলে যে মানে সাধারণ যে জিপি, জেনারেল প্র্যাকটিশনার, তার কাছে গেলে সে রোগ নির্ণয় করে, রোগ নির্ণয় করে কানের ডাক্তারের কাছে পাঠায়, গলার ডাক্তারের কাছে পাঠায়। সাহিত্যের ব্যাপারে আমি মনে করি যে আমরা সমাজের মধ্যে যখন বসে থাকি, যেই জায়গায় মনে করি যে আমার যাওয়া উচিত, তার জন্য সেখানে লক্ষ্য যারা আমার পাঠক বা দর্শক, তাদের জন্য প্রয়োজনে নাটক লিখতে হয়েছে। যদি মনে করেছি আমি আমার যুদ্ধ স্মৃতি, আমার স্মৃতিগদ্য এত ভালো লাগছে মানুষের, কারণ বিপাকে পড়ে গেলে মানুষ গল্পগুলো জানতে চায়। যখন থেকে চট জলদি আমাকে কিছু বলতে হয়, একটা ইলাস্টিকের মতো টানলে লম্বা করা যায়, আবার ছেড়ে দিলে ছোট হয়, সেটা হচ্ছে কবিতা। মানে সবথেকে, এটাকে যতই বলুন না কেন, সব দিকে কেউ ভালো লিখতে পারে না, কিন্তু আমি আসলে সামগ্রিকভাবে সবকিছু লিখলেও মূলত কবিতাই আমার। একটা কথা বলতেই পারি যে আমি কানেক্টিং কমিউনিটি শোতে আপনাকে কথা বলাচ্ছি, সেখানে কমিউনিটির যে চাওয়া, কমিউনিটির যে আপনার কাছে যে প্রাপ্তির আশা, সেইখানটা আপনাকে প্রভাবিত করেছে। হ্যাঁ, অবশ্যই। যার জন্য প্রসঙ্গত বলি, যখন অতিমারি বা আপনারা যেটাকে প্যান্ডামিক আমরা বলতে পারি, এটা যখন হলো যে বছর ৩ জন্য পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মানুষের কোনো সংস্পর্শ নাই, তখন এই কবি সাহিত্যিকরা তারা যদি এই চর্চাটা না করেন, তাহলে কিন্তু এটাই তো তাদের জীবিকা এবং এটাই একমাত্র তাদের বিষয়। তখন তো তারা যদি একবার এটা হারিয়ে ফেলেন, আবার কিন্তু সেটাকে গ্রহণ করা মুশকিল। ঘরে বসে শুধু লিখলে হবে না, আমরা তো সংযোগ করতে চাই কমিউনিটির সঙ্গে। তখন কিন্তু অনলাইনে এই কাজগুলো করেছি, এবং অনলাইনে প্রয়োজনে গল্প বলেছি, প্রয়োজনে অনুবাদটা পৌঁছে দিয়েছি কমিউনিটির কাছে, প্রয়োজনে কবিতা পারফর্ম করেছি, প্রয়োজনে ক্লাস নিয়েছি, প্রয়োজনে গল্প লেখা শিখিয়েছি। এটা দেখা যাচ্ছে যে বলে না যে একটা প্রয়োজন বুঝেই আসলে একটা সামাজিক মানুষ হলে যা করেন, একজন কবি কিংবা সাহিত্যিকও নেহায়েতই আত্মপ্রেমী না হলে, আত্মকেন্দ্রিক না হলে কিন্তু এই কাজগুলি করেন। সমাজ বাস্তবতার কথা যখন আপনি বলছেনই, তখন আমরা যদি একটু সমাজের দিকে তাকাই, বর্তমান সময়ে এসে আপনার লেখালেখিকে কি প্রভাবিত করছে? মনস্তত্ত্বকে তো নাড়া দিচ্ছেই, সেখানে লেখালেখিতে কি প্রভাব ফেলছে? লেখালেখিতে প্রভাব ফেলছে এবং ফেলারই কথা। এটা নিতান্তই সমাজে বসবাসকারী মানুষকেই করার কথা। এখন সেই জায়গায় কথা আসে যে আমি কিসের প্রতিফলন ফেলবো আমার লেখায়, আমার কর্মে, আমার বক্তৃতায়, আমার কথায়, মানুষের সঙ্গে সংযোগে, মানুষের ছোট ছোট আসরে, বড় জায়গায়। যেমন আমি 14 তারিখে যাচ্ছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর কথা বলতে, আমাদের বিজয় দিবস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এই যে কথাগুলো বলবো, এর বিষয়বস্তু কি হবে? বিষয়বস্তু হবে তাই যেটা হচ্ছে একটা সমাজ, যে সমাজে সকলের সম্প্রীতির অধিকার থাকবে, যে সমাজে বৈষম্য থাকবে না, এক ধরনের বৈষম্যের কথা বলে আরেক ধরনের বৈষম্যে মানুষ চলে যাবে না, এবং কবিতা লিখলেই সে কবি হয় না, তার ওই বোধ এবং বুদ্ধির সঙ্গে, মূল্যবোধের সঙ্গে একটা বোঝাপড়া করে সে সমাজের বা কমিউনিটির বা সম্প্রদায়ের যে প্রয়োজনগুলো আছে সেইগুলোই সে তুলে ধরবে, এবং আমিও তার তুলতে চাই। আমি যে এতদিন ধরে লিখছি, প্রথম দিকে আমি যেরকম ছিলাম, আমার এতটুকু পথ হাঁটার পরে অনেকেই মনে করেন তা পরিপক্ক হয়েছে, এবং পরিপক্ক যদি না হতো তাহলে কিন্তু আমার নিজের যে একটা বিশ্বাস আছে, আমার নিজের যে একটা কর্তব্য আছে, সেটা কিন্তু পালন করা হতো না।
এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি বাংলা ইংরেজি মিলিয়ে কবিতা গল্প উপন্যাস মিলিয়ে প্রায় অর্ধশতর আপনি কাব্যগ্রন্থ বা আপনার কাব্য সংকলন রয়েছে বা প্রকাশনা রয়েছে। সেখান থেকে যারা সৃষ্টিশীল মানুষ তাদের এক ধরনের আক্ষেপও থেকে যায় যে এই কাজটা করা হলো না, আমার ওই কাজটা হয়ে ওঠেনি। সেই আক্ষেপের জায়গা আপনার কতটা রয়েছে? আক্ষেপ না রানা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা থেকে যায়। একটা সৃষ্টিশীল মানুষের সৃষ্টিশীলতা যে শব্দটা, ওটা ওটা আমরা কি করে শনাক্ত করি? তার প্রকরণ শৈলী দেখে, তার বিষয়বস্তুর সঙ্গে তার পরিবেশনা দেখে, এবং এগুলো শিল্পী মাত্রে, এটা তো শিল্পী আমরা, শিল্পী মাত্রেই তার একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে আমার যে চূড়ান্ত জানা শোনা দেখা বোঝা আছে সেটাকে আমি ঠিক মতো পৌঁছে দিতে পারলাম কিনা। সুতরাং আক্ষেপ নাই, আকাঙ্ক্ষা আছে। অনেক রকমের কাজ করেছি, আমার সত্যিকারের একটা আকাঙ্ক্ষা বলি, ওটা একটু অর্ধেক কাজ হয়েছে। মানে এদেশে আমি যতগুলো কাজ করেছি আমার বাংলাদেশের কথা মনে করেই, আমার সম্প্রদায়ের কথা মনে করে, আমার কমিউনিটির কথা মনে করে। এদেশে বেশিরভাগ মানুষই বাংলাদেশের যারা আছেন তার মধ্যে একটা বিশেষ অঞ্চলের মানুষ বেশি এখানে আছেন বাঙালিদের মধ্যে, এবং এদেশে তাদের 3 প্রজন্ম 4 প্রজন্ম হয়ে গেছে। ফলে দেশ থেকে আসা যে ভাষা, সেগুলোর থেকে এখন তাদের ভাষা হয়ে গেছে ইংরেজি। কিন্তু তাদের ক্ষমতাগুলো কিন্তু এদেশের ছেলে মেয়েদের সমান। তারা নাটক করে, কবিতা লেখে, তারা অর্থনীতিবিদ, তারা বিজ্ঞানী, অনেক কিছুই করে। সুতরাং শিল্পের ক্ষেত্রেও কিন্তু তাদের চর্চা রয়েছে। তাদের কাছে দুটো ভাষা। আমি বেশিরভাগ মানুষের কথা বলছি, কমিউনিটির কথা বলছি। দুটো ভাষার মধ্যে একটি হচ্ছে তাদের ইংরেজি, আরেকটি হচ্ছে সিলেটি। তো আমার আসলে একটা আকাঙ্ক্ষা ছিল, অর্ধেক কাজ হয়েছে। নাট্য নির্দেশক সুবীর চক্রবর্তীকে একবার আমন্ত্রণ করে আমরা নিয়ে আসি। তিনি শিক্ষক এবং নাট্য নির্দেশকও। আমার খুব ইচ্ছা ছিল যে গ্লোব থিয়েটারে আমাদের কমিউনিটিকে নিয়ে তুলব এবং শেক্সপিয়ার করব, এবং সেই জন্য সিলেটিতে করব, এবং 3টা জেনারেশন সেখানে একত্র হবে। কারণ প্রথম কাজটা তো হয়ে গেছে, এর প্রাথমিক যে এটার পাণ্ডুলিপি এটা হয়ে গেছে। বিভিন্ন সম্প্রদায় থেকে, আমাদের সম্প্রদায় থেকে বিভিন্ন গ্রুপ করে, দল করে, তরুণ লেখকদের দিয়ে আসলে পুরো নাটকটা লেখা হয়েছে। সেটা হলো টেমিং অফ দ্য শ্রু। তো তখন আমরা এখানে যে স্কটের যে লুসিড ভার্সন, ওইটাকে অনুসরণ করেছি, কিন্তু পুরোপুরি সিলেটিতে লেখা। আমার মনে হয়েছে যে গ্লোব থিয়েটারে যদি টেমিং অফ দ্য শ্রু করি আমরা, শেক্সপিয়ারের কাহিনী সবাই জানেন, যা দেখতে আসবেন ওরা দেখতে আসবেন বাংলাদেশের কালচার। মানে আমরা যখন ওই নাটকটা করব, এবং সুদীপ তার জন্য মানে অবদান রাখবেন, এবং আমাদের এই ছেলে মেয়েরা নিজেদেরকে নিজের ঐতিহ্যের দেশের সঙ্গে সংযোগ ঘটাতে পারবে। নিজের যেহেতু ঘরের ভাষা বলে মা দাদি নানি এরাও তাদের সঙ্গে সম্পৃক্ত হবেন যখন অনুবাদের কাজ করবে, যেটা যেটা হয়েছে। এবং তার ফলে কি হবে, ওই নাটকটা যখন গ্লোব থিয়েটারে হবে না রানা, তখন আমাদের কমিউনিটির মানুষ ওটা দেখতে যাবে। ওখানে কিন্তু আমাদের কমিউনিটির মানুষ যায় না। মানে এটা একটা সেতু বন্ধন করা, এটাই কিন্তু আমার যদি মানে একটা হয়ে গেছে অপূর্ণ। শিকড়ের টান থেকে শেকড়কে মনে করিয়ে দেওয়া, মাটিকে মনে করিয়ে দেওয়া, তাই না? ঠিক সেইখান থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসলো যে আপনি যখন প্রবাসে আছেন দীর্ঘ সময় ধরে, প্রবাস থেকে মাঝে মাঝে বাংলাদেশের মাটিতে আসেন, আপনার শেকড়ের কাছে যান, আপনার মাটির কাছে যান, থাকেন এবং লম্বা সময় ধরেই থাকেন। গতবারও আমার সাথে অনেকটা সময় আপনার কথা হচ্ছে, আপনি অনেকটা সময় দেশের মধ্যে কাটিয়েছেন। দেশ নিয়ে যে ভাবনাগুলো আপনারা, বিশেষ করে একজন সংস্কৃতি কর্মী হিসেবে, একজন কবি হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, সেখান থেকে দেশ নিয়ে যে ভাবনাটা, সেই ভাবনাটা আসলে কিভাবে বর্তমান প্রজন্মের মধ্যে দেখতে চান, তুলে ধরতে চান, আমি শব্দটা ব্যবহার করলাম না, মানে বর্তমান প্রজন্মের মধ্যে দেশ নিয়ে আপনারা কি দেখতে চান?
দেশ একটা বিমূর্ত কিছু ব্যাপার, সেটা বোঝানো আসলে প্রত্যেকেরই একটা দৃষ্টিভঙ্গি আছে। আর আমার জেনারেশনের পরে আরো দুটো প্রজন্ম এসে গেছে। তো আমাদের প্রজন্মের একটা কি বলা যায়, ইমোশনাল যেটাকে বলে ভাবাবেগ যুক্ত রয়েছে, কারণ আমরা নিজেরা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা নিজেরা 2 মাস 3 মাস নয় 9 মাস পর্যন্ত নানান ঘটনা ঘটেছে। তো সেগুলোর সঙ্গে আমার যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে এক প্রজন্ম পরে তার তো তফাৎ হবেই। তো সুতরাং এটা শুধু চাইলে হবে না, এই মর্মে কাজ করার তাদের চেতনা নয়, তাদের উপলব্ধিতে সেই জিনিসটা পৌঁছানোর জন্য আমি মনে করি সবচেয়ে দরকার যে আনন্দের সঙ্গে দেশকে জানার ব্যবস্থা করে দেওয়া, কোনো ঘৃণা নয়, মানবতা বোধ নিয়ে, সম্প্রীতির বোধ নিয়ে। তো বলতে গেলে এই প্রজন্মের কাছে এই জিজ্ঞাসাগুলো যাতে আমরা দেখতে পারি এবং তার যাতে সদুত্তর দিতে পারি, সেটাই দেখতে চাই। এবং তার আলোকে ওরা নিজেরাই একটা সমীকরণ করে নেবে। চাই নিজেদের বোঝাবুঝিটা খুব বেশি দরকার, তাদেরকে এক দেশ দর্শী করলে তো চলবে না। সময়ের বোধ কবি সাহিত্যিককে সবসময় নাড়া দেয়, সাংস্কৃতিক কর্মীকে নাড়া দেয়। সেই সময়ের যে জায়গাটা, সেটা আপনাকেও হয়তো নাড়া দিয়ে যাচ্ছে। সেই বোধ আসলে কখনো ক্ষতবিক্ষত করে, কখনো হয়তো আপনাকে আনন্দ উৎপেলিত করে। বর্তমান সময় নিয়ে যদি বলি, আপনার লেখালেখিতে কি পেতে যাচ্ছে মানুষ? আসলে বোধ এবং মূল্যবোধ কথা দুটো তো একেবারেই আলাদা। বোধ সবারই থাকে, মূল্যবোধটা কতটুকু থাকে এবং মূল্যবোধের নিক্তিটা কি, আন্তর্জাতিক যে নিক্তিটি, ওই নিক্তিটি আমার আছে কিনা। কারণ আমার আগে আমরা কবি সাহিত্যিকদের নানান প্রতিসরণ দেখেছি তাদের কাজে। সৈয়দ ওয়ালিউল্লাহর দেখেছি, আখতারুজ্জামান ইলিয়াসের দেখেছি, সৈয়দ হক শামসুল হকের লেখায় দেখেছি যে আসলে মূল্যবোধ নিয়ে, তার সঙ্গে দেশের প্রতি যে মানুষের একটা নারীর টান আছে বা টান থাকতে হয়, একটা দায়বদ্ধতা থাকতে হয়, সেটার সঙ্গে সৃষ্টিশীলতাকে মিলিয়ে যা উপস্থাপনা করা হয়, যে উপলব্ধির বিষয়টা আনা যায়, যেটা হচ্ছে আমি বলতে চাই উপলব্ধির দ্বারা রঞ্জিত হয়ে ওঠে, সেটাই তখন আসলে আমারও কাম্য, সবারও কাম্য। এবং ওটা যখন করতে পারবো, নিজে আসলে ভালো বোধও করবো। আপনি অনেকগুলো মানুষের কথা বলেছেন, মানে আমাদের যারা শ্রদ্ধেয় এবং আমরা যাদেরকে বিভিন্নভাবে চিনি। একটা প্রশ্ন চলে আসলো আমার ঠিক এই মুহূর্তে, যে বলা হয় যে প্রাণ থাকলেই প্রাণী হয়, মন থাকলে মানুষ হয়। বুদ্ধিজীবী হতে কি শুধুই বুদ্ধি লাগে, নাকি আরো কিছু লাগে? বুদ্ধিজীবী হয় না আসলে, সংবাদপত্রে কাজ করলেও সাংবাদিক হয় না। সংবাদপত্রে বসে যে টাইপ সেটিং করছেন, তিনি বলতে পারেন না যে তিনি সাংবাদিক। যিনি লিখছেন অনবরত লেখা, কবিতা লিখছেন, তাহলেই কবি হয় না। দলিল লেখককে আমরা লেখক বলবো না, এই লেখক বলবো তাদেরকে মূল্যবোধ, শিল্পস্পৃহা এবং সৃষ্টিশীলতা, তার সঙ্গে দায়বদ্ধতা থাকলে। সেই জায়গায় কি কিছুটা হলেও এলেবেলে মনে হয় আপনার কাছে এখন এসে? সেই জায়গাটুকু এলেবেলে একদম হয়নি। সেই এলেবেলে যে হয়নি, তার বহিঃপ্রকাশ ঘটাবার সুযোগ আছে কিনা সেটাই প্রশ্ন। একটি ছোট একটি প্রাণীকে যদি আমরা রাখি, তার নিরাপত্তাটুকু, তার আহার, তার বাসস্থান, এবং সে যে একটু চিৎকার করবে তার নিজের স্বরে, সেটুকু নিয়ে সেই প্রাণীটি কি নিশ্চিত? এটা আমার প্রশ্ন।
এখানে আমার আরেকটা প্রশ্ন, যাদেরকে আমরা আসলে মানে আপনাদের মতো মানুষ যাদের কাছে এক্সপেকটেশন থাকে সাধারণ মানুষের অনেক বেশি, যাদেরকে আমরা সুশীল বলি, যাদেরকে বুদ্ধিজীবী বলি, যাদেরকে বুদ্ধিবৃত্তিক চর্চার কাণ্ডারি বলি, তাদের দায়িত্বশীলতা কিভাবে পারে একটা জাতিকে এগিয়ে দিতে, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশিদের কিভাবে জাগ্রত করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে একটা সুন্দর বাংলাদেশের দিকে? আমি তো শুধু দাবি তুলতে চাই না, যে কথাটি একটু আগে বললাম তার সঙ্গেই বলবো, যে সেই মানুষটি এই সেবাটুকু দেবার জন্য কতটুকু নিরাপত্তা পাচ্ছেন, কতটুকু তার আহার বাসস্থানের চিন্তা করতে হচ্ছে না। আমি যদি এই প্রসঙ্গে বলি, আমাদের যে পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য অনেক লেখক আছেন, আমরা জানি না বৃদ্ধ বয়সে তারা কি করে বাঁচবেন। তখন আমাদের একটা জনতার প্রতি আবেদন দিতে হয় তার চিকিৎসার খরচের জন্য। আজ পর্যন্ত কি আমাদের লেখক, বুদ্ধিজীবী এদের আবেদন ছাড়া কোন রকম ব্যবস্থা আছে যে দেশ তাকে দেখভাল করবে, ওই নিশ্চয়তাটুকু দেবে, সে নিজের মনের আনন্দে বা মনের তাগিদে যা বোধ করবে সেটা পৌঁছে দিতে পারবে? অথবা পৌঁছে দিতে হলে তাকে কোনো না কোনো গোত্রভুক্ত হতে হবে না, তার নিজের মতো বলতে পারবে, অন্যরা তাকে ঠুকরে খাবে না, তাকে আবদ্ধ করে ফেলা হবে না। এইসব নিশ্চয়তা তো দরকার আছে রানা। প্রথম তো বাঁচতে হবে। অনেক বড় প্রশ্ন এটি আসলে। আমার আমার কাছে এই প্রশ্নের উত্তর হয়তো নেই, বাট আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। একটু শেষের দিকে চলে এসেছে যেহেতু আমরা কথা, আপনার আগামী দিনের, বিশেষ করে ডিসেম্বর প্রায় শুরু হয়ে গেছে, ডিসেম্বর শেষ, জানুয়ারি, এরপরেই বাংলাদেশের একটা বড় উৎসব অমর একুশে গ্রন্থমেলা, যেটা নিয়ে আসলে পুরো বাঙালি জাতি যে একটা প্রাণের বইমেলা বলে, গ্রন্থমেলা শব্দটা আসলে হারিয়ে যায় প্রাণের বইমেলা, একুশের বইমেলা এই শব্দ গুলোর কাছে। সেখানে আপনাদের প্রতিবারই আপনার কাছ থেকে অনেক ধরনের লেখালেখি আমরা পেয়ে থাকি পাঠকেরা। এবার কি করছেন, একটু যদি আগাম সংবাদ আমরা দিতে পারি। বই বা পাণ্ডুলিপি কিন্তু মজুদ আছে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, একটি বইমেলা শুধুমাত্র একজন লেখকের জন্য নয়, একজন কবির জন্য নয়। এই বইমেলা হচ্ছে একজন প্রকাশকের, একজন যে বই বাঁধিয়ে দেন তার, একজন পরিবেশনাকারী, বইমেলায় যে দোকানটা যিনি নির্মাণ করেন, যে কর্মী আছেন, সরবরাহকারী, এবং যিনি ছাপাঘরে কাজ করেন তিনি, একজন প্রুফ রিডার, একজন সম্পাদক, কতগুলো মানুষের জীবিকা এবং জীবন। এই প্রতিটি মানুষ কি এখন এটা বলতে পারবে যে তারা এগুলো সবকিছু করার জন্য তৈরি আছেন? সেই পরিবেশটা প্রথমে দরকার। একটি বইমেলায় সর্বাঙ্গীনভাবে যদি নিশ্চয়তা পাওয়া যায়, এই সবগুলো ছাড়িয়েও যে সব রকমের বই এবং সম্প্রীতির জন্য যে বইগুলোর দরকার সেগুলো যারা পরিবেশনা করেন তারা যদি নিশ্চয়তা পান, বইমেলা আদৌ সেরকম না হলে তো এই বইমেলা হওয়ার দরকার নাই। অনেক কথা হলো আপা, অনেকগুলো কথাই হয়তো বললাম আমরা। আমি জানি না যে আমার যারা এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছেন তারা কতটা নিতে পেরেছেন আমার আপনার এই আলোচনার অংশটুকু। তবে আমরা চাই সুন্দর একটি ভবিষ্যৎ, এবং বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশিরা ভালো থাকুক, সেই প্রত্যাশা রইল। এবং শামীম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে। আমাকে আপনাদের সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছেন এবং কিছু কথা বলতে পেরেছি। আপনাদের কাছে আবেদন থাকলো, নিজেরা অন্তর্মুখী হয়ে নিজেকেই প্রথমে জিজ্ঞেস করবেন। এবং আমরা জানি নিজের উপর অনেক বেশি নির্ভর করে কিভাবে নিজের কমিউনিটি ভালো হবে। সেই কথাটি আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত। যার যার জায়গা থেকে তার নিজের দায়িত্বটুকু করলেই হয়, অন্য কি করছে সেটার আর দরকার পড়ে না। আমি এই কথা বলেই আজকে শেষ করবো, এবং অসংখ্য ধন্যবাদ আমার কথা শুনলেন বলে।
ধন্যবাদ আপা, ভালো থাকবেন। এই যে শেষ কথাগুলো আমি মনে রাখবো, বিশেষ করে কানেক্টিং কমিউনিটি অনুষ্ঠানের জন্য মনে রাখবো, যে আসলে কানেক্ট করে দেওয়া, আমরা সেই চেষ্টাটাই করছি। আবারও ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের দর্শকদের, আমাদের প্ল্যাটফর্মের সাথে যারা আছেন তাদেরকে। ভালো থাকবেন আপা, বাই বাই।